আজকের গল্প অযত্নের আড়াল। বাড়ির মালিক আমার সাথে এমন ভাবে খেলেছে আমি 2 দিন ধরে বিছানা থেকে উঠতে পারিনি। আমার নিচ পুরো ফেটে গেছে। বন্ধুরা, আমার আজকের পুরো গল্পটি শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে নিন। আমার নাম প্রিয়া। শ্রীপুর গ্রামে আমার জন্ম। সেখানেই আমার জীবনের প্রথম অধ্যায় শুরু হয়। আমরা 2 ভাই বোন। আমার ভাইয়ের নাম সেলিম। মা, ভাই আর আমি, আমরা 3জন মিলেই আমাদের পরিবার। বাবা থেকেও না থাকার মতোই। আমার বাবা 2টি বিয়ে করেছে। দ্বিতীয় ঘরের সন্তানই আমরা। আমার বড় মা ছিল অনেক সুন্দরী, রূপে লাবণ্য গায়ের বরণ, যেন তার দুধে আলতা মাখা। আর এই রূপ নিয়েই ছিল ওনার অহংকার। যখন আমার বাবাকে ছেড়ে অন্য আরেকজন পুরুষের হাত ধরে চলে যায়, তখন আমার বাবা দ্বিতীয়বার আমার মাকে বিয়ে করে। বিয়ের পর আমার ভাই হয়। তার 3 বছর পর আমার জন্ম। 5 বছর পর আমার বড় মা আবার আমার বাবার কাছে ফিরে আসে। আমার বাবা ছিল রূপের পাগল, আর আমার মা দেখতে এতটা সুন্দরী ছিল না, তাই আমার বাবা আমার মাকে ছেড়ে আমার বড় মায়ের কাছে চলে যায়। বড় মা বাবাকে নিয়ে শহরে থাকে, আর আমার মা, আমি আর আমার ভাইকে নিয়ে গ্রামে থাকে। বাবা ঠিকমতো আমাদের সংসারের খরচ না দেওয়াতে মা মানুষের বাসায় কাজ করে আমাদেরকে খাওয়াও, লেখাপড়া করায়। ভাই আর আমার 2জনের খরচ মা একা বইতে পারে না, তাই মা ভাইকে শহরে পাঠিয়ে দেয় বাসাবাড়িতে কাজের জন্য। ভাই সেখানে কাজ করে, অনেক অত্যাচার সহ্য করে মালিকের। তবুও সে গ্রামে ফিরে আসে না, কারণ সে জানে গ্রামে আসলে মায়ের অনেক কষ্ট হবে। এমন করতে করতেই আমাদের সংসারটা চলে। হঠাৎ একদিন মা অসুস্থ হয়। মায়ের গালের নিচে একটা টিউমার হয়। তারপর মা গ্রাম্য ডাক্তারের কাছে যায়। ডাক্তারের মাকে কিছু ওষুধ দেয়, যা মা খেয়ে সুস্থ হতে চায়, কিন্তু মায়ের রোগটা ছিল কঠিন, তাই সে ওষুধ খেয়ে মায়ের রোগটা ভালো হয়নি, আরো উল্টো বেড়ে গেছে। তারপর মা সবার কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে বড় ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানায় মায়ের টিউমারটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে, যেটা ভালো করা সম্ভব নয়। তবুও ওনারা চেষ্টা করবে, যদি টাকা দেয় তাহলে। তারপর মা গ্রামে ফিরে আসে এবং আশেপাশে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে হাত পাতে। তাদের হাত পা ধরে টাকা চায়। ওনারা টাকা দেয়। তারপর মায়ের ট্রিটমেন্ট শুরু হয়। মাকে ডাক্তার থেরাপি দেয়। 3 মাস পর পর থেরাপি চলতে থাকে। মা অনেক কঠিন পরিস্থিতিতে পড়ে যায়। মায়ের গালে ছিদ্র হয়ে যায়, পচন ধরে। ডাক্তারদের থেরাপিতেও মায়ের কোনো কাজ হয় না। আস্তে আস্তে মা মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকে। মায়ের যখন এমন কঠিন পরিস্থিতি, তখন আমার বয়স মাত্র 6 বছর। এই অল্প বয়সে আমি এই রকম পরিস্থিতির সম্মুখীন হব আমি কখনোই কল্পনা করতে পারিনি। তারপর আমার মায়ের মাথার চুল সব উঠে যায়, শরীরের কোনো অস্তিত্বই থাকে না। এমনটাই মনে হয় যেন একজন মৃত মানুষের কঙ্কাল আমাদের সামনে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে এক গভীর রাতে, যখন রাত 3টা বাজে, তখন আমার মা মারা যায়। আমি তখন একাই ছিলাম। আমার যখন ঘুম ভাঙে, তখন আমি দেখি আমার মায়ের অস্তিত্ব আর এই পৃথিবীতে নেই। তখন আমি চিৎকার করে কান্না করতে লাগলাম। আমার কান্না শুনে আশেপাশের কাকিরা আসে এবং ওনারা দেখতে পায় আমার মা মারা গেছে। তারপর সবাই আমাকে সান্ত্বনা দেয়, বলে পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন মরতে হয়। তোমার মা অনেক কষ্ট করে, তোমার বাবা তোমার মার খোঁজ খবর নেয় না। হয়তো এই কষ্টের কারণেই আল্লাহ তাআলা তোমার মাকে এই দুনিয়ায় ছেড়ে নিয়ে গেছে। কান্না করিও না। কিন্তু আমি যে আমার মনকে কিছুতেই মানাতে পারছিলাম না। আমার ভাই আর আমি পুরোপুরি এতিম হয়ে গেলাম। আমাদের মাথার উপর কোনো বটবৃক্ষ ছিল না। বাবা পৃথিবীতে থেকেও নেই, আর মা পৃথিবীতে নেই। আমরা যেন শূন্য আকাশের নিচে শূন্য হয়েছিলাম। তারপর আমার মায়ের মৃত্যুর 3 দিন পর আমাকে আমার ভাইয়ের সাথে শহরে নিয়ে যায়।
সেখানে আমরা ভাই-বোন মিলে বাসাবাড়িতে কাজ করতে থাকি। আমাদের বাসার মালিক আমাদেরকে কোনো পারিশ্রমিক দিত না। শুধু আমাদের খাবার-দাবার এবং সব খরচ চালাতো ওনারা। আমি আর আমার ভাইকে এটাই বলেছিল, আমাদের জন্য ভবিষ্যতের ব্যবস্থা করে রেখেছে ওনারা। বাড়ির মালিকের বউয়ের আমার উপর ভালোই আস্থা ছিল। তিনি আমাকে অনেক আদর করত। কিন্তু মালিক ভালো ছিল না। তিনি আমার ভাইয়ের উপর অনেক অত্যাচার করত। ভাইকে মারধর করত। একদিন আমার ভাইকে বরফ বুকে দিয়ে শুইয়ে রেখেছিল হাত পা বেঁধে রেখে। ভাই অনেক কান্না করেছিল। কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কারণ আমাদের মাথার উপরের ছায়াটাই যে ছিল না। একদিন ম্যাডাম কোনো এক কাজে বাড়ির বাইরে যায়। আমার ভাইকে নিয়ে মালিক বাসায় থাকে আর আমি একা থাকি। তিনি আমাকে নানা অজুহাতে ওনার কাছে ডাকে। তারপর আমার হাত পা মুখ বেঁধে আমার উপর নির্যাতন চালায়। অনৈতিকভাবে আমাকে ধর্ষণ করে। তারপর বলে, আমি যদি এই কথা ম্যাডামকে জানাই, তাহলে আমার ভাই আর আমাকে মেরে ফেলবে। সেই ভয়ে আমি কাউকে কিছু বলতে পারিনি। তারপর যখনই ম্যাডাম বাইরে যেত, বাড়ি ফাঁকা থাকতো, তিনি আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ত। আমার তো কেউই ছিল না যে আমি কোনো আইনগত ব্যবস্থা নিব। এমন করতে করতে দীর্ঘ ৮ বছর কেটে যায়। তারপর হঠাৎ একদিন গ্রাম থেকে কল আসে, আমার বাবা নাকি মারা গেছে। বাবার মৃত্যুর খবর শুনে আমাদের ভাই-বোনের এতটা খারাপ লাগেনি। কারণ বাবার অবহেলা পেতে পেতে আমরা আজ এই বনবাস। আমার মাকে হারিয়েছি, তবুও লোকলজ্জার ভয়ে আমি আর ভাই মিলে বাবাকে শেষবারের মতো দেখতে গিয়েছি সেখানে। সেখানে যাওয়ার পর আমাদের গ্রামের পঞ্চায়েতগণ আমি আর আমার ভাইকে বলে আমরা যেন গ্রামে ফিরে আসি। কিন্তু আমাদের তো গ্রামে থাকার মতো একটা বাসস্থানও নেই। মায়ের দেওয়া যেটা ছিল সেটা আমরা চলে যাওয়ার পর আমার বড়মা বাড়িতে এসে ভেঙে ফেলে এবং উনি নতুন করে বাড়িতে বসবাস শুরু করে। এই কথা শোনার পর গ্রামের সবাই বলে আমাদেরকে ওনারা জায়গা করে দেবে, আমরা যেন ঘর উঠিয়ে নেই। তারপর ভাই আর আমি শহরে আসি আর আমাদের মালিককে সব বলি। মালিক রাজি হয় আমাদের ঘর তুলে দিবে বলে। তারপর আমি আর আমার ভাই আমাদের একটা ঘর তুলে নিই। আর সেখানেই আমি আর ভাই মিলে বসবাস শুরু করি। তারপর গ্রামের সবাই সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দিবে। একটা ছেলেও ঠিক করেছিল আর তাকে দিয়ে আমাকে বিয়েও করিয়ে নিল। বিয়ে দেওয়ার পরও আমার কপালে যেন সুখটা আর সইল না। অভাগা কপাল আমার অভাগা কপাল আমার পড়তে পড়তে গেল। আমার স্বামী ছিল একজন নেশাগ্রস্ত মানুষ, যে সব সময় নেশা করে এসে আমাকে মারধর করত। বাসায় কাজ করে আমি যে গয়নাগুলো পাই সেগুলো সে বিক্রি করে দেয়। বাসায় এসে টাকার জন্য আমাকে মারে, কিন্তু তার প্রতিবাদ করার জন্য আমার পক্ষ নিয়ে কেউ ছিল না। কারণ এই পৃথিবীতে আমি ছিলাম একজন অনাথ। মা-বাবা, আত্মীয়স্বজন কেউই যে আমার ছিল না। আমার এই গল্পটি শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবটা বড়ই কঠিন। এই কঠিন দুনিয়ায় আমার মতো এমন অভাগী দ্বিতীয়টা যেন না জন্মায়। বন্ধুরা, আমার আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।